This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে কোনো জিনিসকে উপরে ছুঁড়ে দিলে বা উপর থেকে নিচের দিকে ফেললে সেটা পৃথিবী নিজের দিকে টেনে নেয়। কারণ কি? কারণ আমাদের এই গ্রহটার একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, এটা তো আপনারা সবাই জানেন। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর, যেটা ওই শুরুতে দেখালাম না, তারও একটা এরকম পাওয়ার আছে, টান। এমন একটা টান যে টানে, এবং সেই টানটা সত্যি কথা বলতে কি পৃথিবীর ওই মাধ্যাকর্ষণের তুলনায় এতটাই বেশি, ওই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর আলোকেও টেনে নিতে পারে, শুষে নিতে পারে। এবং ওই ব্ল্যাক হোলের মধ্যে একবার যা ঢোকে সেটা আর বেরোয় না, মানে আলো ঢুকলেও আলো বেরোতে পারে না, সেই জন্য সেখানে সবসময় ঘুটঘুটে অন্ধকার, সেই জন্যই তো তার নাম কৃষ্ণগহ্বর। এটাই হলো সোজা কথা এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের বৈশিষ্ট্য, যা সব কিছু গিলে খায় সোজা বাগায়। এবার আমাদের মতো মানুষজন যারা এই বিপুলা পৃথিবীর সবটুকু কেন এতটুকুও জেনে বুঝে উঠতে পারিনি, তারা আপাতত এইটুকুনি শুধু মাথায় রাখি, এই ব্ল্যাক হোল যদি কোথাও থাকে, মানে এরকম মহাকাশে মহাশূন্যে যদি এরকম ব্ল্যাক হোল থাকে বলে আমরা শুনে থাকি, তাহলে সেটা বেশ আলোচনা করার জন্য ভালো। কিন্তু সেটা যদি ওই মহাকাশ বা মহাশূন্যে না থেকে আপনার আমার রাজ্যে থাকে, তাহলে কী হবে? তাহলে তো যা কিছু ভালো, যা কিছু উন্নয়ন, যা কিছু অগ্রগতি হচ্ছে বলে আমরা গর্ব করি, সেই গর্ববোধ সব কিছুকে তো ওই ব্ল্যাক হোল গিলে নেবে, শুষে নেবে। রাজনীতির কচকচি সেটা তো শুরু করব, আপনারা জানেন। তার আগে একটু অন্য কথাগুলো বলছিলাম তার কারণ কি জানেন তো? কারণ আজকে ঠিক করেছি আপনাদের সেই রকম কিছু ব্ল্যাক হোলের সন্ধান দেবো, যেগুলো আমাদের এখানে আছে, চারপাশে রয়েছে। এটা হচ্ছে তার আদর্শ সময়, কারণ এখন মোটামুটি রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন রকম কচকচির আড়ালে, যেগুলো আপনার আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলোকে জাস্ট লুকিয়ে রেখেছেন বা ভুলিয়ে দিচ্ছেন। আর আমরাও সাধারণ মানুষ, আমাদের কাণ্ড কারখানা দেখুন, আমরা তাদের কথায় ভুলে আসল কথাগুলো, মানে যেগুলো আমাদের জন্য দরকারি, সব কিছুকে হারিয়ে ফেলি। যার ফলে চারপাশে কিন্তু এই ব্ল্যাক হোলগুলো রয়ে গেছে। আজকে যখন ওই নেতারা ভোটের ডঙ্কা মোটামুটি বাজিয়ে দিয়েছেন না, তখন আমাদের পাওয়া না পাওয়ার হিসেব নেওয়াটা খুব জরুরি। আর সেই জন্যই খুব সুনির্দিষ্টভাবে, দেখুন আবার বলছি, আজকের দিনে যখন অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে, সেটার মধ্যে কোথায় ওই সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর পর্যন্ত এই চাকরিজীবীদের, যাদের কোথাও গিয়ে শিক্ষক ছিলেন, তাদের আপাতত আছেন করে দিলেন, এবং আবার তারা কবে থেকে নেই হয়ে যাবেন সেটা বলে দিলেন। বা ধরুন এই কোথায় কত রাউন্ড গুলি চলল, এই মুর্শিদাবাদে ক রাউন্ড গুলি চলেছে, তার পেছনে কাদের হাত রয়েছে, বা কে হঠাৎ করে ঠিক করলেন আজকে আর কিছু হচ্ছে না, চলো বিয়ে করে ফেলি, এরকম অনেক কিছু বিভিন্ন বিষয় আছে কিন্তু, যেগুলো নিয়ে দেখবেন নেতারা প্রচুর কথাবার্তা বলছেন টলছেন। কোন ঘটনা, তার জন্য কে দায়ী, এ সমস্ত নিয়ে তর্ক বিতর্ক সব চলছে, কিন্তু থাকবে সব, বলতে তো হবেই। কিন্তু তার বাইরেও সুনির্দিষ্টভাবে দুটো বিষয় আগে আপনাদের সামনে তুলে ধরবো বলে ঠিক করেছি। জানেন তো কেন তুলে ধরছি? কারণ এগুলো সেই ব্ল্যাক হোলের মতো আমাদের এগিয়ে যাওয়ার রাস্তায় ওঁত পেতে বসে থাকে, বেঁচে থাকার রাস্তায় এগুলো জলজ্যান্ত ব্ল্যাক হোল। এবার প্রথম বিষয়টা একটু বলি, এটা প্রকাশ্যে এনেছেন কিন্তু জলপাইগুড়ির এক তৃণমূল কাউন্সিলর, নাম মনীন্দ্রনাথ বর্মন। মনীন্দ্রবাবু মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে বসে আছেন, জানেন তো। এবং সেখানে তিনি লিখেছেন অদ্ভুত একটা জিনিস, যেটা আমরা ভাবিই না। তিনি লিখেছেন, হরিজনরা থাকেন বলে এ রাজ্যের একটা অঞ্চলের উন্নয়ন হচ্ছে না, উন্নয়নটা তার দোরগোড়ায় গিয়ে থেমে যায়, তারপর আর যায় না। দলিত প্রধান সেই এলাকার উন্নয়নের কাজ করছে না কে? তৃণমূল পরিচালিত পুরসভা। কার অভিযোগ? তৃণমূল কাউন্সিলরের অভিযোগ। এবার কার বিরুদ্ধে অভিযোগ সে তো শুনলেন, তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অভিযোগ। আর কার কাছে এই অভিযোগটা? অভিযোগটা তৃণমূলেরই মুখ্যমন্ত্রীর কাছে। ওই দেখুন,
হেঁটে আসছেন মানুষ, স্বাধীন ভারতের মানুষ। এটা জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ড। এটাই জলপাইগুড়ির হরিজন পল্লী। এটা হরিজন পল্লীর রাস্তা, রাস্তার পাশে নর্দমা, নর্দমা থেকে উপচে পড়া ময়লা। সেই ময়লা পেরিয়ে যাতায়াত করা মানুষ, ময়লার মাঝে পাতকুয়োর পাড়ে বসে ঘটি বাটি মাজা মহিলা, আর হইচই করা ছেলেপিলের দল। একটা টাইম কল আছে, টাইমে জল আসে যায়, কিন্তু সেই কলেও এই পাক ঘেঁটে যেতে আসতে হয়। যারা সারা শহরের আবর্জনা সাফ করেন, সেই মানুষগুলোর পাড়ার এই হাল কেন? জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না, বিশেষ করে হরিজন বস্তির উন্নয়ন সমানুপাতিক হারে হচ্ছে না। এই বৈষম্যটা ছিল, আছে, আমি আশা করি আগামী দিনে থাকবে না। বি.আর. আম্বেদকরের জন্মদিনে হরিজন পল্লীতে বিশেষ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েই ময়লা মাখা পাড়ার হাল হকিকত নিয়ে আফসোস করেন কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর। তৃণমূলের পুরসভার বিরুদ্ধে তার অভিযোগ, তাঁর ওয়ার্ডের এই হরিজন মহল্লাকে নাকি দুয়োরানি করে রাখা হয়েছে, সাফ সাফাই হচ্ছে না। এমনকি জলের কল থাকলেও জলের সমস্যায় এই গরমে বাসিন্দাদের গলা যে শুকিয়ে যাচ্ছে, সে কথাও বলেছেন। কথাগুলো যে ভুল নয়, সেটা স্থানীয় মানুষজনও বলছেন। অবস্থা কিরকম খারাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিরকম অবস্থা। বললে এখান দিয়ে শুনবে, এখান দিয়ে বের করে দিবে। আমাদের কলের জলের খুব অসুবিধা হচ্ছে, আমাদের হরিজন বস্তিতে লাইন দেওয়া হইল না। এমন দুর্গন্ধ যে নাক চাপা দিয়ে হাঁটাচলা করতে হয়, দম বন্ধ হয়ে আসে। যে রাজ্যের অলিতে গলিতে উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা, সেই রাজ্যের এক অঞ্চলে উন্নয়নের এরকম একচোখামি তৃণমূল কাউন্সিলর সামনে আনার পর বিরোধীরা হাতে চাঁদ পেয়েছেন। 12 নম্বর ওয়ার্ডের কোনো রকম কাজ হয়নি। পৌরসভা যে পৌরসভা ছাপ্পা ভোট দিয়ে সব এসেছে, এরা পৌরসভায় কোনো কাজ করছে না। বোর্ড মিটিংয়ে বলা হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে, কিন্তু এখানে স্পেশাল প্যাকেজ আমরা 12 নম্বর ওয়ার্ড পাচ্ছি না। এটা তো সম্পূর্ণ পৌরসভার ব্যাপার। একজন কাউন্সিলর হয়তো কিছু কাজকর্ম কম হয়েছে, এলাকার মানুষের সামনে একটু বলে, একজন জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এই কথাগুলো হয়তো বলেছে। মনীন্দ্রনাথ তার ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে। ফলে তৃণমূলের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব যতই শাক দিয়ে ঢাকার চেষ্টা করুন, দুর্গন্ধ ঢাকা যাচ্ছে না। হরিজন মহল্লা উন্নয়নের কৃষ্ণ গহ্বরে তলিয়ে যাচ্ছে। এবার খেয়াল করে দেখুন, সচরাচর আমরা কি বলি, আমাদের রাজ্য প্রগতিশীল, আমরা আধুনিক মনস্ক। বাঙালিদের মধ্যে এই সমস্ত জাতপাতের ব্যাপার ট্যাপার নিয়ে, সমস্ত সূচি অসুচি ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এই উচ্চবর্ণ দলিত, এসব ওই বিহার উত্তরপ্রদেশের ব্যাপার। ওখানে ওই সমস্ত জাতপাত নিয়ে যাবতীয় সমস্যা। আমাদের এখানে ওসব না, এসব হয় না। এখানে দলিত বা হরিজন সম্প্রদায়ের মতো মানুষকে এক ঘরে করে রাখা হয়, ভাবা যায় না। মানে দেখালাম তো আপনাদের, একে এক ঘরে থাকা বলবেন না তো কি বলবেন? আমাদের যাবতীয় ভাবনা চিন্তায় তো 82 শিক্ষার থাপ্পড় কষাচ্ছেন জলপাইগুড়ির এই হরিজন পল্লী। আমাদের রাজ্যেও যে সমস্যাগুলো আছে, আলোর তলায় অন্ধকারের মতো রয়ে গেছে, সেটা তো আমরা খেয়ালই করিনি। খেয়াল করানোর জন্য ওই তৃণমূল কাউন্সিলর মনীন্দ্রনাথের কিন্তু ধন্যবাদ প্রাপ্য। কাজটা সহজ না। তিনিই আমাদের এই 2019-এর লোকসভা ভোটের আগের একটা ঘটনা মনে করিয়ে দিয়েছেন। তখন রাজ্যে এসেছিলেন অমিত শাহ, মনে আছে আপনাদের? এক দলিত সমর্থকের বাড়িতে চা খেয়েছিলেন, ভেবেচিন্তে দলিতর সমর্থককে খুঁজে বার করা হয়েছিল। এবার তৃণমূল তখন বলেছিল এটা গিমিক, আর বিজেপি বলেছিল তৃণমূলের গায়ে ফোসকা পড়েছে, তাই জন্য তারা এই সমস্ত তির্যক মন্তব্য করছে। সেই রাজনৈতিক চাপার উত্তরের মাঝেই আমাদের চোখে পড়েছিল কলকাতার চেতলার এক হরিজন বস্তির দিকে। জানা গেছিল সেখানে যারা থাকেন তাদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধারও অভাব আছে। জানা গেছিল ওই হরিজন বস্তিতে একটা মাত্র বাথরুম আছে, সেটাই সমস্ত বাসিন্দারা ভাগাভাগি করে ব্যবহার করে। এলাকার মানুষ উন্নয়নের দাবি করেছিলেন। তখন বলা হয়েছিল সামনে ভোট পেরিয়ে গেলে দুয়ারে উন্নয়ন ঠিক চলে আসবে। এবার উন্নয়নের সেই যাবতীয় যাত্রাপথ গিয়ে শেষ পর্যন্ত ওই হরিজন পল্লীতে শেষ হয়েছে কিনা আমরা সেটা জানি না, সে পথে হাঁটছি না। শুধু জলপাইগুড়ির হরিজন পল্লীর মানুষগুলোর কথা, তাদের কাউন্সিলরের এই যে অভিযোগটা, এটা একটা জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ঘটনাগুলো আছে আমাদের রাজ্যে,
যেগুলো আমরা নেই বলে খুব গর্ব অনুভব করি না এবং গলা ফাটিয়ে বলি, আসলে আমাদের রাজ্যে সেই সমস্যাগুলো আছে, তলায় তলায় আছে এবং ব্ল্যাক হোলের মতো আছে। কবিগুরু বলেছিলেন না, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এক্ষেত্রেও তো এগুলো সত্যি, এটাই সত্যি। আমরা এগোনোর কথা ভাবছি, কিন্তু কিছু লোককে যদি ক্রমাগত পিছিয়ে দিতে থাকি বা কিছু কিছু ক্ষেত্রে যদি পেছনের দিকে হাঁটতে থাকি, তাহলে কিন্তু এই টানাটানিতে আমাদের অগ্রগতিটাই ব্যাহত হবে, উন্নয়নের ব্রেক ফেল হয়ে যাবে। এরকমই একটা টানাটানির ঘটনা আপনাদের বলি, সেটা অবশ্য ওই একটা বস্তির না, এটা আপনার আমার ঘরে ঢুকে বসে আছে। কেন্দ্রীয় সরকার 35টা ওষুধের তালিকা পাঠিয়েছে। যে রাজ্যগুলোকে এই তালিকা পাঠানো হয়েছে তার মধ্যে আমাদের রাজ্যও আছে দুর্ভাগ্যবশত। কেন্দ্র কি বলছে জানেন? বলছে ওই 35টা ওষুধের গুণমান পরীক্ষা না করেই নাকি রাজ্যের ড্রাগ ল্যাবরেটরিগুলো ছাড়পত্র দিয়েছে। মানে দেখুন, এখানে ওষুধ মানে হচ্ছে জেনেরিক ফর্মুলা, এবার কেন্দ্র সেই জেনেরিক নামগুলো দিয়ে দিয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এই যে ফর্মুলা, এই ফর্মুলা নিয়েই তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে একটা ওষুধ বানায়, হয়তো একই ফর্মুলা, কিন্তু সেটাই তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকে। প্যারাসিটামল অসংখ্য কোম্পানির আছে, বাজারে পাওয়া যায় সেগুলো, এবং সেই কোম্পানিগুলো বিভিন্ন রাজ্যে। এবার নিয়ম কি, যে রাজ্যের কোম্পানি যেখানে বানাবেন সেখানকার ওই ড্রাগ ল্যাবরেটরি থেকে তাদের পরীক্ষা নিরীক্ষা করে তার গুণমান পরীক্ষা করে তাকে ছাড়পত্র দেওয়া হবে বাজারে বিক্রির জন্য। সেই জায়গাতেই নাকি গলদ। এমন সব ওষুধগুলো ছাড়পত্র পেয়ে বসে রয়েছে যেগুলো আদৌ গুণমানে যে নির্ধারিত যে মাপকাঠি আছে তাতে পাসই করছে না, সব ফেল। এবারে এইটা যদি হয় তার মানে কি বলুন তো? মানে আমরা আমাদের এখানে তৈরি নিম্নমানের ওষুধ পাচ্ছি এবং খাচ্ছি, এবং তারপরেও যে বেঁচে থাকছি সেটা কারোর না কারোর অসীম করুণা। মিনিস্ট্রি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে, সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই। মুখ্যমন্ত্রী কালিদাস বলেছিলেন, নিশানায় ছিল স্বরাষ্ট্র মন্ত্রক, নিশানায় ছিল বিজেপি। কিন্তু এ রাজ্যেও কি কালিদাস রয়েছেন? ওষুধের কার্যকারিতা গুণমান যাচাই না করেই ছাড়পত্র দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের চাঞ্চল্যকর রিপোর্ট। ওষুধের গুণমান বা কার্যকারিতা পরীক্ষা করে দেখা কেন জরুরি? অনুমোদনহীন ড্রাগে ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা। রোগীর শরীর সুস্থ হওয়ার বদলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যে সরকারি নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ওষুধের ওপর থেকে উঠে গেল, তার ফলে হলো কি, ওষুধ হচ্ছে একটা বিরাট বিজনেসের জায়গা। এই বিজনেসটা করবার সুযোগ পেয়ে গেল হচ্ছে বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, এবং সেগুলো তারা ম্যাক্সিমাম প্রফিটের জন্য মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা শুরু করছে। কাদের ওষুধের গুণমান যাচাই করার কথা? নতুন ওষুধের গুণমান যাচাই করার দায় রাজ্যের ড্রাগ ল্যাবরেটরির। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের ড্রাগ ল্যাবরেটরি কি করছে? রাজ্য ড্রাগ ল্যাবরেটরিগুলো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। 35টা ওষুধের কার্যকারিতা যাচাই না করেই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। রাজ্যগুলোর ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে সিডিএসসিও। কেন এভাবে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়? কেন মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে ড্রাগ ল্যাবরেটরিগুলো? যেখানে রাজ্য সরকার ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই অন্ততপক্ষে প্রায় 35টা ওষুধ দেখা গেছে, যেটা হচ্ছে কিসের বিনিময়ে করছে? কারণ খাটের তলায় নোটের পাহাড় জমে বলে আমার আপনার হচ্ছে যে চিকিৎসা নিয়ে, আমার আপনার শরীর নিয়ে এরকম ছেড়ে খেলা করা যায় নাকি? এফেক্ট আমাদের দোকানদার লেভেলের উপর পড়লে আমরা তো বিপদে পড়ে যাচ্ছি না? সরকাররা যদি করা না হয়, পেশেন্টের কোনো এফেক্ট হয়, আজকের যুগে তো সবাই সেটাকে আর এনএসকিউ প্রোডাক্ট বলবে না, তারা তো স্পুরিয়াস ফেক মেডিসিন বলে দোকানদারদের উপর সমস্যা তৈরি করবে। ওষুধ খেয়ে সুস্থ হওয়ার বদলে যদি প্রাণ বিপন্ন হয়, তাহলে ব্যবসা ফুলে ফেপে উঠলেও আইনের চোখে পার পাওয়া যাবে তো? দেখুন, কালিদাস যে ডালে বসেছিলেন সেই ডাল কেটেছিলেন বলে শোনা যায়। সেজন্যই তো ওই স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি বোঝাতে মুখ্যমন্ত্রী ওই কালিদাস তত্ত্বটা আমাদের সামনে তুলে ধরেছিলেন, এবং তুলে ধরে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধেই। সেই অর্থে তার তত্ত্ব তিনি প্রয়োগ করেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু এই যে গুণমান যাচাই না করেই ওষুধ কোম্পানিগুলোকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠল,
এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাও কি কোনো কালিদাস সুলভ কাজকর্ম নয়? আলটিমেটলি তো এতে আপনার আমার ক্ষতি। এই ওষুধই তো আমরা সবাই খাচ্ছি। কি খাচ্ছি সেটা তোরাই জানি আমরা। কোন ওষুধের গুণগত মান ভালো, কোনটা খারাপ, কোন ওষুধ নিয়ম মেনে ছাড়পত্র পেয়েছে, সেটা আপনার আমার মতো সাধারণ মানুষের জানার কথা নাকি? কোথাও সার্টিফিকেট আছে? দেখে টেকে কেউ খায় নাকি? চিকিৎসকরা যা লিখে দেন আমরা সেগুলো বাজার থেকে কিনে খাই, এই তো। আর চিকিৎসকরাও সেগুলোই প্রেসক্রাইব করেন যেগুলো তাদের হাতের কাছে আসে, যার সম্পর্কে তারা জানতে পারেন, লিখে দেন। এবার কে এই গুণগত মানটা পরীক্ষা করে দেখেন? এটা তো চিকিৎসকেরও কাজ না। হয়তো দেখলেন তারা কোনো ওষুধ দেওয়ার পর কাজ হচ্ছে না, তখন তারা সেই ওষুধটা বদলে অন্য ওষুধ দেন, এটাই তো হয়। কিন্তু হয়তো তারা এরপর ওই ভালো কাজ না করা ওষুধটা প্রেসক্রাইব নাও করতে পারেন, অন্য কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করেন, কিন্তু ততদিনে রোগীর যা ক্ষতি হওয়া সেটা তো হয়ে যায়। 150টার মতো ওষুধ তো কয়েকদিন আগেই ব্যান হয়েছে। তার আগে রাজ্যে কোটি কোটি টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে এই বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন রকম ভাব ভালোবাসার কথা তো আমরা নিয়মিত শুনতে পাই। তার ভিত্তিতে আবার অনেক সময় ওষুধ টষুধ প্রেসক্রাইব করা হয়, এটা তো চিকিৎসকরাও অস্বীকার করেন না। ফলে এই গুণমান যাচাই না করা ওষুধগুলো যে প্রেসক্রিপশনে থাকবে না তার গ্যারান্টিও তো আমরা পাচ্ছি না। আর শুধু ভাবছি একটাই কথা, জানেন তো, যারা এই ওষুধ প্রেসক্রাইব করছেন এবং এরকম নিম্নমানের ওষুধকে ছাড়পত্র দেওয়ার কথা ভাবছেন, হয়তো কোনো না কোনো সময় তাদের পরিবার পরিজনও কেউ কেউ ওষুধগুলো খাবেন এবং ভুক্তভোগী হবেন। ওই ল্যাবরেটরির লোকজনও কিন্তু বাদ যাবেন না। ফলে আমরা এই কালিদাস তত্ত্বটাকে কে যে কোথায় কিভাবে আঁকড়ে ধরছি সেটা হয়তো আমরা নিজেরাই জানি না। এটা কিন্তু একটু ভেবে দেখার দরকার হয়ে পড়েছে। কারণ আমরা তো একটা ওই চালু কথায় আছে না, আপনি বাঁচলে তবে তো বাপের নাম। আগে তো মানুষ বাঁচবে, এবার মানুষকে বাঁচাবেটা কে বা কারা? যারা বিপদে আপদে আমাদের আড়াল করে দাঁড়াবেন বলে আমরা ধরে নিই বা তারা দাবি করেন, তারা অর্থাৎ রাজনৈতিক নেতারা। এটাই তো স্বাভাবিক, এটার জন্য কোনো পুরস্কার নেই কুইজে। কিন্তু বিপদের দিনে তারা ঠিক কোথায় থাকেন সেটা বোঝাতে গেলে আমাকে আজকে সেই কথাগুলো তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, জানি তো, তাই তর্কে যাচ্ছি না। ধরেই নিচ্ছি যে ওয়াক অফ আইনের প্রতিবাদের নামে যা হয়েছে তা কিছু দুষ্কৃতির কাজ বা এর পেছনে বাইরের কোনো চক্রান্ত আছে। অথবা ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে লোক এসে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়ে চলে গেছে। এবং এটাও ধরে নিচ্ছি হয়তো বাংলাদেশ থেকে লোকজন এসে ষড়যন্ত্র করে এদেশে ঘাঁটি গেড়ে বসেছিল এতদিন এই কাণ্ড কারখানাগুলো ঘটানোর জন্য। আরও ধরে নিচ্ছি, ধরা শেষ নেই, আমরা ধরে নিচ্ছি যে এতে পুলিশের গাফিলতি আছে, ধরে নিচ্ছি এটাতে বিএসএফেরও গাফিলতি আছে। এগুলো সব ধরে নেওয়া, কিন্তু যেটা সাধারণ সময় আমরা প্রত্যাশা করে থাকি সেই ব্যাপারটার কি হচ্ছে? আমরা কি ভাবি এরকম ঘটনা যখন ঘটবে, যখন এই সমস্ত দাঙ্গা হাঙ্গামার মতো ঘটনাগুলো ঘটবে, তখন এলাকার যে নেতারা যে মুহূর্তে তারা একটু আঁচ পাবেন যে কোথাও বারুদে স্তূপে একটা দেশলাই কাঠি পড়ার মতো পরিস্থিতি হয়েছে, তারা সামনে এসে ঢাল হয়ে দাঁড়াবেন। যারা আক্রান্ত তাদের গার্ড করবেন, যারা আক্রমণকারী তাদের নিরস্ত করবেন, এবং সব থেকে বড় কথা এলাকার মানুষকে শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন। এটাই তো আমরা জানি, অনেক কিছু জানি, তার মধ্যে এটাও একটা। এটা কি আমরা ভুল জানি? দেখুন, শামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুরের মানুষ যখন প্রাণের ভয়ে পালালেন, যখন তাদের বাড়ি ঘর আগুনে পুড়ে গেল, টাকা পয়সা সম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন কি ওই মুর্শিদাবাদের ওই মানুষগুলো রাজনৈতিক নেতাদের পাশে পেয়েছিলেন? লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, সবাই মুখ চাওয়াচাই করবেন, বুক বাজিয়ে কেউ একটা কথাও বলতে পারবেন না। কারণ বাস্তবটা কি সেটা তারা যেরকম হাড়ে হাড়ে টের পেয়েছেন, আমরাও তো সেটা জানি। সবার কথা না হলেও মুখ্যমন্ত্রী গতকাল তো একজনের কথা বলেই ফেলেছেন। তিনি যে এলাকায় যাননি, মানুষের পাশে দাঁড়াননি, সে কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। এবার
একজনের কথা তিনি বলেছেন, হয়তো সেটা রাজনৈতিক বাধ্যবাধকতার থেকে বলেছেন, কিন্তু এই বলে না হাঁড়ির একটা চাল টিপলে বোঝা যায় ভাতটা হয়েছে সেদ্ধ না হয়নি। সুতরাং উনি একটা চাল টিপেছেন, আমরা গোটা হাঁড়ির ব্যাপারটা পরিষ্কার বুঝে গেছি। শামসেরগঞ্জে গত নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয় শামসেরগঞ্জের দাঙ্গার পিছনে একটা কারণ। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না। এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। মুখ্যমন্ত্রীকে আমরা না আপনি, ওখানকার এমএলএ কে আমরা না আপনি, ওখানকার পঞ্চায়েত কাদের আমাদের না আপনার, সবই তো নিয়ে বসেছেন লুটপাট করে কেড়ে কুড়ে, এখন ছেলে ভুলানোর গল্প করছেন। মুখ্যমন্ত্রী কি বললেন শুনলেন তো? কাকে বললেন? কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরীকে, মালদা দক্ষিণ থেকে নির্বাচিত ঈশা। এবার মুর্শিদাবাদের যে সমস্ত এলাকায় সব থেকে বেশি হিংসা হয়েছে, এরকম দাঙ্গা হাঙ্গামা হয়েছে, সেই শামসেরগঞ্জের মতো অঞ্চল ঈশার লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণের ভেতর পড়ে। তাই ধরে নেওয়াই যায় যে রাজনৈতিক বিরোধিতা আছে বলে ঈশা খান চৌধুরীর ভূমিকা নিয়ে এত প্রশ্ন তুলেছেন। এত বড় গোলমালের পরেও ঈশা কেন এলাকায় গেলেন না, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে দিলেন। কিন্তু কথায় যেরকম কথা বাড়ে, সেরকম প্রশ্ন থেকেই তো প্রশ্ন তৈরি হয়। একটার পর একটা বক্তব্য তো আসতেই থেকেছে। আপনাদের অধীর চৌধুরীর বক্তব্যটা শোনালাম, আরও বক্তব্য আছে। বিষয়টা কি জানেন তো? মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি কোন রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দেখে দিয়েছেন কিনা, সেটা তো পরের কথা। কথাটা তো বাস্তব। একজন জনপ্রতিনিধি যে যাননি, এটা তো অস্বীকার করা যাবে না। এবার বাকি জনপ্রতিনিধিদের কথা অধীর চৌধুরী তুলেছেন, পঞ্চায়েত, বিধায়ক, জেলা পরিষদ সব তুলেছেন। তারাও কি গেছিলেন? কাউকে দেখা যায়। আমাদের দুটো প্রশ্ন আছে জানেন তো। একটা খুব সাধারণ প্রশ্ন, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সাংসদকে ডেকে দিয়েছেন, একদম ঠিক করেছেন, তারও তো দায়িত্ব তার লোকসভা কেন্দ্রে ভোটারদের পাশে দাঁড়ানো। কিন্তু শামসেরগঞ্জের মানুষের জনপ্রতিনিধি কি একা কংগ্রেসের ঈশা খান চৌধুরী? মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮টা আসনের মধ্যে ৭২টা আসনই তো তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত থেকে পুরসভা সব তৃণমূলের। জেলার ২২ জন বিধায়কের মধ্যে ২০ জনই তৃণমূলের। যেখানে তৃণমূলেরই সব কিছু, সেখানে মানুষের প্রাণ বিপন্ন হওয়ার পর তৃণমূলের জনপ্রতিনিধিরা কি করছিলেন? এই প্রশ্নটাই তো কোথাও গিয়ে অধীর চৌধুরী তুলেছিলেন। এই পরিসংখ্যানগুলো দেখার পর তার বক্তব্যকে খুব উড়িয়ে দেওয়া যাবে কি? আর ভরতপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি কি বলেছিলেন মনে আছে? হুমায়ুন বলেছিলেন যেখানে তৃণমূলেরই সব কিছু, সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল অথচ শাসক দল আটকাতে পারলো না। ধরে নিচ্ছি হুমায়ুন কবির চিরবিদ্রোহী, তার মন কিছুতেই শান্ত হবে না। তাই তার কথাও নয়, বাদ দিয়ে দিলাম। দ্বিতীয় প্রশ্ন তুলি। ঘটনাটা ঘটে যাওয়ার পর মুর্শিদাবাদের যারা তৃণমূল বিধায়ক বা সাংসদ আছেন, তাদের মধ্যে বায়রন বিশ্বাস থেকে খলিলুর রহমানের মতো নেতারা কি করলেন? শনিবার জাফরাবাদ গ্রামে খুন হওয়ার পর দুজন, পরের দিন রোববার তারা এলাকায় গেছিলেন বটে, কিন্তু মানুষকে কি আশ্বস্ত করতে পেরেছিলেন? বায়রন বিশ্বাস বা খলিলুর রহমানের কথা শুনে কিন্তু সেটা মনে হয়নি। কি মনে হয়েছিল জানেন? কোথাও গিয়ে তারা নিজেরাই উল্টে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। যারা মানুষের পাশে দাঁড়াতে গেছেন তারাই যদি দিশেহারা হয়ে পড়েন, তারা মানুষকে বিপদে বাঁচাবে কে? বিপদে রক্ষা করার প্রসঙ্গ অবশ্য তখনই আসবে যখন বিপদে পড়লে নেতারা ভয় পাবেন না। এবং তার থেকেও বড় কথা, জনপ্রতিনিধি তো বিপদটা টের পাবেন সবার আগে। বিপদটা যে আসছে এটা টের পেয়ে তারা যখন মানুষের সামনে বা মানুষ আর এই বিপদের মধ্যে ঢাল হয়ে দাঁড়াবেন, তখনই তো আদর্শ পরিস্থিতির তৈরি হবে, তাই না? বোম চার্জ করছে। কারা করছে বোম চার্জ? কারা করছে কীভাবে বলবো, এখন কাল থেকে তো ঝামেলা চলছে। পুলিশের সংখ্যাটা গতকালকে অনেক কম ছিল, পুলিশের সংখ্যা বেশি থাকলে হয়তো এতটা হতো না। আমি একটা কথা ইতিপূর্বে বারবার বলে আসছিলাম, আজও বলছি যে গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।
কারণ একটা ভুল আমাদেরকে অনেক পিছিয়ে দেবে। প্রশাসন এখানে একটা লিমিট আছে যে এখানে হয়তো 50 জন কিংবা 60 জন 70 জনের বেশি হয়তো নেই। একসঙ্গে যদি দল ভারী করে 10-12 হাজার 14 হাজার ছেলেরা আসে, সেটা তো কোনো প্রশাসনই থামতে পারবে। এখন যেটা কাজ করছি যে মানুষের মধ্যে যে ভয় আছে সেই ভয়টাকে কাটিয়ে মানুষকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। দেখেন, একটা ঘটনা ঘটার পর মানুষের মধ্যে আতঙ্ক থাকে। দেখুন, পরিস্থিতি যে জটিল সেটা গোপন করতে পারেননি তৃণমূলের জনপ্রতিনিধিরা। সেটা কেন? তারা কি সন্ত্রস্ত হয়েছেন জনতার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন বলে, নাকি যেটা উদয়ন গুহ বলে ফেলেছিলেন সেটাই সত্যি কথা? উদয়ন গুহর মতো ওই বায়রনরাও কি আসলে জানেন যে তারা যেরকম মানুষকে বিশ্বাস করেন না, মানুষও তাদের বিশ্বাস করে না? ফলে যে সময়টা পারস্পরিক বিশ্বাসের জায়গাটা সুদৃঢ় হওয়া দরকার বা কাজে আসার দরকার, সেটাই কাজে আসছে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র কংগ্রেস সাংসদকে নিশানা করেছেন, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা তো জরুরি। কারণ এইভাবে যদি গ্রাসরুট লেভেলে নেতারা জনবিচ্ছিন্ন হতে থাকেন, তাহলে কিন্তু আলটিমেটলি ওই তৃণমূল দলটারই ক্ষতি। একটু তাদের প্রতি কথায় ওই বাম শাসনের দিকে নজর ফেরান, বাম জমানার কথা তারা উল্লেখ করেন। এই বাম জমানা যখন 34 বছর পর মুখ থুবড়ে পড়েছিল, বা ক্ষমতাচ্যুত 2011 হওয়ার পর এই যে 14 বছর কেটে গেল কিন্তু তাদের বনবাস পর্ব শেষ হলো না, তার আসল কারণ তো বলা হতো একদম তৃণমূল স্তরের বাম নেতারা একটা সময় জনবিচ্ছিন্ন হয়ে গেছিলেন। বিপদের মুহূর্তে পাশে না পেলে এখনকার শাসক সম্পর্কেও জনতা যে সেরকম কিছু ভাববে না, গ্যারান্টি দেওয়া যায় তো? জানে বেঁচেছি এটাই ভাগ্য, না থাকলেই আমাদেরকে ঘরের ভিতরে যদি থাকতাম তো কেরোসিন ঢেলিয়ে পুড়ে মেরে ফেলে দিত। পুলিশকে ফোন করছি, ফোন ধরছে না। খুব দরকার নাকি, খুব দরকার নাকি এই বলছে। সকাল 7টা থেকে এখানে তাণ্ডব শুরু হয়েছে, 4টা বেজে গেছে, পুলিশ আসেনি। বিএসএফ আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় পৌঁছেছে। শুধু একটাই আমাদের আক্ষেপ রয়েছে, সে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, এটাই। দেখুন, এতগুলো কথা, তার মধ্যে পুলিশ আছে, তার মধ্যে বিএসএফ আছে, রাজনৈতিক নেতাদের সম্পর্কে কোনো কথা নেই। যারা এই বিপদের মুহূর্তে তাদের কাছে এক্সিস্টই করেন না, অস্তিত্বই যাদের নেই ওদের কাছে, অ্যাকচুয়ালি তাদের কথা আর কেনই বা উল্লেখ করবেন? অবশ্য মুর্শিদাবাদে যারা হাঙ্গামার শিকার, তাদের একদলকে গতকাল কলকাতায় নিয়ে এসেছিলেন সুকান্ত মজুমদার, ডিজির কাছে নিয়ে গেছিলেন, আর আজ তাদের নিয়ে গেছিলেন রাজভবনে। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুর্শিদাবাদের ওই ঘর ছাড়াদের সঙ্গে কথাও বলেছেন। এবার মুর্শিদাবাদের পরিস্থিতি সরজমিনে দেখতে যাওয়ার কথাও বলেছেন। কিন্তু রাজ্যপালের যে এখন মুর্শিদাবাদ যাওয়াটা ঠিক হবে না, এখন যে সেখানে স্থানীয় নেতা নেত্রী ছাড়া বাইরের কারোর যাওয়া উচিত না, সেটা তো মুখ্যমন্ত্রী বলেছেন। এটা অনুরোধের স্বরেই বলেছেন, কিন্তু এর দুটো প্রশ্ন তো রয়েছে। এটা তো প্রশ্ন উঠতেই পারে যে রাজ্যপাল তিনি কি তাহলে বাইরের লোক? এমনিতে এই রাজ্যটার সাংবিধানিক অভিভাবক সেটা তো তিনি। কোথাও কোনো গোলমাল হলে, মানুষ বিপদে পড়লে রাজ্যপালের কাজ তো সেখানে যাওয়া। অন্তত এই রাজ্যপাল তো সেটাই বলেন, মানুষকে ভরসা দেওয়া। অতীতেও দেখেছি ওই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তখন যিনি রাজ্যপাল ছিলেন সেই গোপালকৃষ্ণ গান্ধীও তো সন্ত্রস্ত এলাকায় গিয়েছিলেন। নন্দীগ্রামে গিয়ে তো বাচ্চাদের সাথে ক্রিকেটও খেলেছিলেন। এবার বর্তমান রাজ্যপালও এর আগে কোচবিহার থেকে কাকদ্বীপ বিভিন্ন জায়গায় গেছেন। তাহলে মুর্শিদাবাদটা আলাদা কেন? আর যেটা যে জায়গাটায় স্থানীয় নেতানেত্রীদের এখন থাকার কথা বলে মনে করা হচ্ছে, তারা এই সময়ে গিয়ে কি করবেন? যখন দরকার ছিল তারা গেছিলেন তো। দেখুন, সিভি আনন্দ বোসের অফিস থেকে জানা গেছে আজ না গেলেও কাল রাজ্যপাল মুর্শিদাবাদে যাবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে যেটা বক্তব্য ছিল সেটা বার্তা বললে বার্তা, অনুরোধ বললে অনুরোধ, সেটাকে উড়িয়েই রাজ্যপাল সফর করবেন। ফলে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হলেও মুর্শিদাবাদকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যে এখনই স্বাভাবিক হচ্ছে না, এবং মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাজ্যপাল মানে রাজভবন আর নবান্নের মধ্যে পরিস্থিতিও যে স্বাভাবিক নাও থাকতে পারে, এটা কিন্তু পরিষ্কার। I am going to the field to see for myself the realities in the field. এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে।
আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. দেখুন, আজকে শুরুর থেকেই পরপর যে খবরগুলো আপনাদের সামনে শেয়ার করছি না, ওই কৃষ্ণ গহ্বর বলে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনার আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো একটা রাজ্যের একটা জায়গার ঘটনা, কিন্তু আসলে এর প্রভাব বা এই ঘটনাটা এ রাজ্যের যে কোনো জায়গায় যে কোনো সময় ঘটতে পারে, এবং তখন কিন্তু এই যে ঘটনাগুলোর কথা বললাম সেগুলোর পুনরাবৃত্তি না হওয়াটাই বাঞ্ছনীয়। না হলে আপনি আমি কোথায় কে থাকবো কে জানে। এবং এই সমস্ত কিছুর মাঝখানে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রোজ রোজ সামনে আসছে। দেখুন, এই দাঙ্গা হাঙ্গামা, এরকম মানুষের সংঘাত, এই বিষয়গুলো কিন্তু কাম্য নয়, সব থেকে অনভিপ্রেত জিনিস। কিন্তু এবার ওই ওয়াক অফ সংশোধনী বিল বিরোধী যে আন্দোলনটা আমাদের রাজ্যে যেটা হচ্ছে আর কি, তার মধ্যে থেকে কিন্তু যে বক্তব্যটা সব থেকে বেশি উঠে আসছে, সেটা কোথাও গিয়ে আমাদের রাজ্যকে গোটা দেশের থেকে আলাদা করে দিয়েছে। কারণ সবাই মিলে তো বলছেন যে গোটা দেশে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু কোথাও ওই ওয়াক অফ সংশোধনী বিল বিরোধী আন্দোলনটা এইভাবে হিংসাশ্রয়ী হয়ে উঠছে না। তাহলে এখানে হচ্ছে কেন এরকম? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে কোন জিনিসটা বাংলায় ভুল হয়েছে, আর কোন জিনিসটা বাংলাকে বারুদের স্তূপের ওপর বসিয়ে রেখে দিয়েছে। সেটা হচ্ছে নজরদারির অভাব। কে করেছেন, বিএসএফ, পুলিশ, এগুলো বিভিন্ন রকমভাবে বিচার্য বিষয়। হয়তো দেখা যাবে সব পক্ষেই বেশ কিছু ফাঁক ফোকর রয়েছে, আর সেই ফাঁক ফোকর গলে বাংলাদেশ থেকে অসংখ্য দুষ্কৃতী বা অনুপ্রবেশকারী এ রাজ্যে ঢুকে পড়েছে। এবং শুধু ঢুকে পড়া নয়, পরিচয়পত্রতন্ত্র ববাদে বানিয়ে এ রাজ্যের জনসংখ্যার মধ্যে মিশে গেছে। এদেশের সম্পদ বাংলাদেশে পাচার করেছে, এদেশের ভেতরে অস্থিরতা তৈরি করেছে। মানে সোজা বাংলায় এদেশে থেকে, এদেশের খেয়ে, এদেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে আমাদের পায়ের তলার মাটি খুঁড়েছে। এটার একটা নবতর উদাহরণ পাওয়া গেছে সম্প্রতি। এ রাজ্যে ঢুকে, এ রাজ্যে থেকে পরিচয়পত্র বানিয়ে ভিন রাজ্যে গিয়ে চাকরি বাকরি করে রোজগার করে বাংলাদেশে যাচ্ছিল, হয়তো ছুটি কাটাতে বা টাকা পয়সা রেখে আসতে। এই রকম সময় কয়েকজন ধরা পড়ে গেছে বিএসএফের কাছে। ওই জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তে বিএসএফ যে 4 বাংলাদেশিকে ধরেছে, তাদের সব্বার কাছে কিন্তু এরকম যাবতীয় পরিচয়পত্র আছে, আধার থেকে শুরু করে সব কিছু। ফলে এটা নতুন আর খবর নয়, অবশ্যই এটা আপনারা জানেন। বাংলাদেশিরা এখানে ঢুকে সব কিছু বানিয়ে টানিয়ে নেয়, কিন্তু ধরনটা কি? একটা একটা করে যেরকম ধরা পড়ছে, তেমনি এর বাইরে কতজন আছে, সেই সংখ্যাটা কতজন চারপাশে মিশে আছে, সেটা কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে না। যেটুকুনি আন্দাজ পাওয়া যাচ্ছে সেটা তো আতঙ্ক ধরিয়ে দেওয়ার মতো। কি মনে হচ্ছে বলুন তো? একটা প্যারালাল নেটওয়ার্ক, একটা প্যারালাল সিস্টেম আমাদের চারপাশে রয়েছে। আমাদের চারপাশে আমরা যেরকম এক বন্ধুদের সাথে কথা বলছি, পড়াশুনো করছি, চাকরি বাকরি করছি, চিকিৎসা নিচ্ছি, ঠিক সেরকম তারাও তাই এগুলো করছে। কিন্তু অদ্ভুতভাবে তারা আমাদের দেশের মানুষ নন। এবার এরা তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করছেন, তলায় তলায় আমাদের সবারই জুতোর সঙ্গে জুতোর দড়ি যেন বেঁধে দিচ্ছেন গিট মেরে, জানেন তো? আমরা বুঝতেও পারছি না। এবার কোনো একটা সময় ধরে টান মারবেন, আমরা চিৎপাত হয়ে পড়ব। এবার এই অবস্থায় প্রশাসনের ভূমিকা কী হওয়া উচিত? বিএসএফই বলুন বা পুলিশই বলুন, তাদের ভূমিকা কী হওয়া উচিত? নজরদারি কোন লেভেলে থাকা দরকার? এটা আর আমরা আমি আপনি বলে কি করব? কে আর সেটা নিয়ে মাথা ঘামাবে? কি হয়েছে তো দেখতেই পাচ্ছেন। কিন্তু কি হওয়া দরকার সেটাই কি নিজের দল আর সরকারকে মনে করিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, ডায়মন্ড হারবার জেলার পুলিশকে প্রবল কৃতিত্ব দিয়েছেন তিনি। বলেছেন এদের মতো এরকম দক্ষভাবে গোটা পরিস্থিতি সামলানো, মানে এই ওয়াক অফ প্রতিবাদের আবহে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় একটা ঘটনা ঘটেছে বটে, কিন্তু সেখানে পরবর্তীতে পুলিশ যেভাবে যাবতীয় ডায়মন্ড হারবার ওই পুলিশ জেলায় সেখানে যেভাবে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেছে, সেগুলো প্রশংসার যোগ্য। এবার দেখুন, খুচরো কাজটা কী হয়েছে না হয়েছে সেগুলো তো পরের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবারের পুলিশকে সার্টিফিকেট দিয়েছেন, কৃতিত্ব দিয়েছেন এবং শুধু দেননি, গোটা রাজ্যের সামনে তাদের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব মুর্শিদাবাদের একের পর এক এলাকায়। চলে গেছে একটার পর একটা প্রাণ। হিংসার আগুনে সর্বস্ব হারিয়েছেন বহু মানুষ। বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় অশান্তি সামলানোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে পদে পদে উঠেছে প্রশ্ন। এমনকি শাসক দল তৃণমূলের একাংশ কাঠগড়ায় তুলেছে পুলিশকে। আর এই প্রেক্ষাপটে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উর্দিধারীদের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট, গোটা ডায়মন্ড হারবারের শান্তি ও ঐক্য রক্ষায় জেলা পুলিশের দৃষ্টান্তমূলক পরিষেবার প্রশংসা করছি। আপনাদের নিরলস চেষ্টা সম্মান ও স্বীকৃতির যোগ্য। পাশাপাশি সমাজের নানা অংশের প্রতিনিধিদের দায়িত্ববান ভূমিকার জন্য শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তার এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিভাবে মারমুখী ওয়াকফ প্রতিবাদীদের পুলিশ সামাল দিয়েছে তার একটা ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিষেক। আমি বলছি, যদি চাকরি না ছোট ব্যাপার আছে, যদি জানও চলে যায়, এখানে আজকে যা করতে হয় সেটাই করবো। কেউ যদি মাদলামো করে ওখানেই হবে। এবার আপনাদেরও ইমানের প্রশ্ন, আমাদেরও ইমানের প্রশ্ন। এই ডায়মন্ড হারবারের মডেল নিয়ে সর্বত্র আলোচনা হয়। উন্নয়নের মডেল, বছরে ৫,৫৮০ কোটি, 10 বছরে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লোকসভাতেও হয়নি। বিরোধীরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, একটি ঘটনাকে বড় করে দেখানো হলেও অভিষেকের নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত আমতলায় ওয়াকফ প্রতিবাদের নামে তাণ্ডব চলে। বিরোধীদের প্রশ্ন, এই ভিডিও পোস্ট করে তিনি কি বোঝাতে চেয়েছেন ডায়মন্ড হারবারে পুলিশ যা পেরেছে মুর্শিদাবাদ বা মালদায় পুলিশ তা পারেনি? এবার প্রশ্ন তো একটাই, অভিষেকের এই পোস্টে ঠিক কি হলো? হলো তো সেটাই, যেভাবে তিনি সেবাশ্রয় প্রকল্প গোটা রাজ্যের সামনে তুলে ধরেছিলেন, ঠিক যেভাবে তিনি ওই 100 দিনের কাজের টাকা নিজে মিটিয়ে দেবেন বলে এবং দিতে শুরু করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এবং যেভাবে গোটা রাজ্যে সেই পথ অনুসরণ করা উচিত বা মডেল ফলো করা উচিত বলে সরকারকে পর্যন্ত চাপে ফেলে দিয়েছিলেন, এক্ষেত্রেও হয়তো তিনি সেই একই কাজ করলেন। এবার করলেন তো বটে, কিন্তু কেন করলেন? এর দুটো দিক হতে পারে। যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে নর্মালি মানুষের মনে একটা ক্ষোভ জমেই থাকে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে না, তো সব সময় সেই ক্ষোভের প্রতিফলন যে ভোটিং মেশিনে গিয়ে হয় এমনটাও তো নয়, কারণ ভোট সেটা তো একটা অন্য ধরনের খেলা, সেখানে অন্য ধরনের সংগঠন লাগে, অন্য ধরনের সংস্কৃতি। এবার সব সময় যে সেটা মানুষের স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটায় বা মনের প্রতিফলন ঘটায় তাও তো নয়। কিন্তু এই একমাত্র ভোটের আগে পরেই দেখা যায় মানুষজন তাদের ক্ষোভ ঠোপগুলো উগরে দেন, বিশেষ করে আগে প্রচুর প্রশ্ন তোলে মানুষ। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। হয়তো ভাবেন যে এই ভোটের বাজারে হয়তো আমাদের কথাগুলোর অন্তত কিছুটা দাম হবে, হয় না আলটিমেটলি, কিন্তু মানুষ ওই আশায় বাঁচে চাষা, সাধারণ মানুষ আমরা ওরকমই ভাবি। এবং এইখানটায় দেখা যায় যে শাসক দলের জন্য বেশ কিছু প্রশ্ন তোলা আছে এবং প্রশ্ন ওঠার জায়গাও ঘটনাচক্রে দেখুন সাম্প্রতিককালে প্রচুর তৈরি হয়ে গেছে, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এবার এই কি নেই, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, মানে একের পর এক ওই চাকরি সংক্রান্ত দুর্নীতি, এবার তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা, বা সব থেকে বড় কথাই একদম লেটেস্ট, গোটা দেশের মধ্যে একমাত্র এখানেই এই ওয়াকফ সংশোধনী বিল বিরোধী আন্দোলনটাকে কেন্দ্র করে এতটা হিংসাশ্রয়ী হয়ে ওঠা, পুলিশের নিয়ন্ত্রণ করতে না পারা, বা বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের এসে এ রাজ্যে নেটওয়ার্ক তৈরি করে ফেলা, এরকম বিবিধ ধরনের প্রশ্ন আছে। কি করে হলো? এই প্রশ্নগুলো আছে বলেই সরাসরি এই ক্ষেত্রগুলোতে সরকার বা শাসক দলের পক্ষে কোনো কিছু বলতে যাওয়া বা কৃতিত্ব দাবি করাটা একটু কঠিন, সেটা সবাই জানেন। বললেও মানুষ চট করে এখন এই আবহে বিশ্বাস করবেন না। সেজন্যই কি একটা সমান্তরাল মডেলকে অভিষেক সামনে নিয়ে এলেন। দেখুন, বিরোধীরা প্রাথমিকভাবে এরকম পোস্টে নিঃসন্দেহে খুশি হবে, ভাববেন এই রে আবার তৃণমূলে ক্ষমতার রাশ হাতে নেওয়ার ঠান্ডা লড়াইটা শুরু হলো বলে। কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে দেখবেন সত্যিই কি তাই?
নাকি এটা পুরোটাই তৃণমূলের জন্য একটা উইন উইন গেম? আসলে যা হচ্ছে, যা আলোচনা, যা বক্তব্য, যা তর্ক বিতর্ক সবই হচ্ছে আসলে কি তৃণমূলের ভালোর জন্যই? ডায়মন্ড হারবার পুলিশ তো হচ্ছে সন্ত্রাসবাদীদের চেয়েও খারাপ। ওখানে বিজেপি করলে তাকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। 4 বছর ধরে আমাদের ছেলেরা এখনও বাড়ি ঢুকতে পারছে না। উনি যদি মনে করেন ওটাই পশ্চিমবাংলার নমুনা হবে, এটা আমরা মেনে নেব না। এই ডায়মন্ড হারবারে গণতন্ত্র নেই, কারণ ডায়মন্ড হারবারে ভোট হয় না। ডায়মন্ড হারবারে সামান্য একটা ছাত্র সংসদ নির্বাচন বলুন, কোঅপারেটিভ নির্বাচন বলুন, কিছুই হয় না। ফলে যে ডায়মন্ড হারবার এরকম একতরফা চলে, একবজ্ঞা হিসেবে চলে, সেখানে পুলিশ কি নিরপেক্ষ সেটা আমি বলতে পারবো। তিনি তো কোথাও কোনো তুলনা করেননি। তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ডায়মন্ড হারবার নিয়ে একটা প্রশংসা সূচক দিয়েছেন। তিনি তো কোথাও বলেননি যে ডায়মন্ড হারবারের বাইরের পুলিশ বা প্রশাসন খারাপ। মানে কুণাল ঘোষ বলছেন বটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো তুলনা টানেননি, কিন্তু তুলনা তো এসেই যাচ্ছে। ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট মানুষের কার্যকরী বলে মনে তো হতেই পারে, নেতা বলেছেন, কিন্তু তার ফল আখেরে তৃণমূল কংগ্রেস পাবে কি পাবে না এটাও তো ভাবার দরকার। অ্যান্টি এস্টাবলিশমেন্ট অর্থাৎ প্রতিষ্ঠার বিরোধিতার জন্য ক্ষমতায় থাকার সুবাদে শাসক দলের বিরুদ্ধে যে ক্ষোভ, সেটা এই মডেলকে তো ছুঁতে পারবে না, কারণ তিনি এমন একটা বিষয়ে তাদের কৃতিত্ব দিচ্ছেন, মানুষ তো সেটাই চায়। কিন্তু তিনি সরকারের কেউ হয়ে দিচ্ছেন না, সাংসদ হয়ে দিচ্ছেন। এই চিন্তাভাবনার মডেলের নামই তো অভিষেক মডেল বা বকলমে ডায়মন্ড হারবার মডেল। এবার সেই সমান্তরাল রাস্তাটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুলে দিচ্ছেন না? এবার দেখুন পাশাপাশি দুটো রাস্তাটা শুরুটা, উৎসস্থল একই, হয়তো গন্তব্যও এক, কিন্তু আপাত দৃষ্টি দুটো পাশাপাশি রাস্তা। এটা সরকারের, শাসক দলের, আরেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে দেখা গেল ক্ষোভটা হয়তো ওই শাসক দল বা সরকার ওদিক দিয়ে বয়ে চলে গেল, কিন্তু সমর্থনটা এই লাইনে এসে পড়লো, এবং এই লাইনে এসে আলটিমেটলি ঘুরে কোথায় গেল? শাসক দলের কাছেই গেল। এটাই কি স্ট্র্যাটেজি? এটা হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে, কারণ যে যে জায়গাগুলোতে ব্যর্থতা, সেই জায়গাগুলোতে কি করা উচিত, কি করলে বা হাতে কলমে যে করে দেখানো যায়, এবং সেটা যে একজন তৃণমূলের লোকই করতে পারেন, এটাই তো অভিষেক করে দেখিয়েছেন। ফলে মানুষের মনে আলটিমেটলি এই বিষয়টা এসে যেতে কিন্তু বাধ্য। মানে একজন তৃণমূলই পারে এই ঘটনাটা করে দিতে, এটা মানুষ হয়তো সব কিছুর পর ভাববে। দেখুন এই 26,000-এর চাকরি বাতিলের পর রাজ্যের সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাই খড়কুটো আঁকড়ে ধরার জন্য হাঁকপাক করছিলেন। মুখ্যমন্ত্রীর সাথে চাকরিহারাদের বৈঠকের পরেও তো রাজ্যের সরকার বা শাসক দল বুঝেছিল একটা গাড্ডা এসে পড়তে হয়েছে। সেই গাড্ডা থেকে যে এত সহজে বেরোনো যাবে না, সেটাও তো তারা বুঝতে পারছিলেন। কিন্তু রাজ্য একটু দম নেওয়ার সময় পেয়েছে, কিন্তু সে হাফ ছেড়ে বাঁচার মতো ব্যাপারটা সেটা কি হলো না? আরও হাঁফ ধরার পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন 26,000 শিক্ষক আর শিক্ষাকর্মীর চাকরি এক ঝটকায় বাতিল হলে রাজ্যের স্কুলগুলো চালানো যাবে না, অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হবে। এই যুক্তিতে সুপ্রিম কোর্টের কাছে সময় কিনতে চেয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এখনই চাকরি বাতিল না করে আদালত যাতে কিছুদিন ওই 26,000 কর্মীকে কাজ করার সুযোগ দেয়, সেই আবেদন করেছিল তারা। আজ শুনানিতে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের সেই আবেদন আংশিক মেনেছে। শীর্ষ আদালত কি বলেছে? যারা দাগি হিসেবে চিহ্নিত নন সেই সমস্ত শিক্ষক স্কুলে যেতে পারবেন, ক্লাস নিতে পারবেন, কিন্তু এটাই সব থেকে গুরুত্বপূর্ণ 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপর আবার তারা ওই না টিচার হয়ে যাবেন আর কি, বা মিথ্যা টিচার বা প্রাক্তন টিচার। কিন্তু যেহেতু শিক্ষাকর্মীদের নিয়োগে দুর্নীতি অনেক বেশি হয়েছে বা তদন্তে ধরা পড়েছে, এবং ওই সিবিআই অন্তত গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে একটা বড় লিস্ট 5,500-এর মতো দিয়ে দিয়েছিল, যারা বোনাফাইড তাদের মতো একদম নিশ্চিত তারা, এরা সহজভাবে সোজা রাস্তায় পাননি, এদের পেছনে গণ্ডগোল ছিল, সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে, তারা স্কুলে যেতে পারবেন না। 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের নির্দেশে এক নিমেষে সরকারি চাকরি হারিয়ে ফেলেছিলেন 25,572 জন শিক্ষক
শিক্ষাকর্মী। শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সোমা দাসের চাকরি বহাল রাখে শীর্ষ আদালত। আমি কোনোদিন দুর্নীতি ছিলাম না, 14-17 সালে আমার একাডেমিক মার্কস অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। 17 এপ্রিল 2025 মধ্যশিক্ষা পর্ষদের আবেদন শুনে সুপ্রিম কোর্টের যা নির্দেশ, তার নির্যাস এই রকম। 2016 সালের এসএসসি নিয়োগের প্যানেল বাতিলি। 3রা এপ্রিলের রায়ে বিন্দুমাত্র কোনো পরিবর্তন করেনি সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ পরীক্ষার জন্য সময়সীমা বাড়ানোর দাবি করেছিলেন পর্ষদের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সারতে হবে। 31শে মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে আদালতে হলফনামা জমা করতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে জরিমানার মুখে পড়বে রাজ্য সরকার, এসএসসি। ততদিন অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। স্কুলে যেতে পারবেন 16,084 জন শিক্ষক শিক্ষিকা। অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের বেতন ডিসেম্বর পর্যন্ত নিশ্চিত, অর্থাৎ মাত্র 9 মাসের অক্সিজেন। স্কুলেও যেতে হবে, আবার পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে। পাশ করলে তবেই চাকরি থাকবে, না হলে নয়। এই নির্দেশে মোটেই সন্তুষ্ট নন শিক্ষক শিক্ষিকারা। এই 8 মাসের বেতন নিয়ে আমরা খুশি থাকবো? আমাদের কিন্তু প্রত্যেকটা রাত কিন্তু এইভাবেই দুশ্চিন্তার মধ্যেই কাটবে। আলটিমেটলি এখানে আমাদেরকে আবার পরীক্ষায় বসার কথাই বলা হয়েছে, যেটা আমরা একদমই চাই না। একবার যোগ্য হয়ে চাকরি পাওয়া, তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা, তখন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীরা এই অক্সিজেনটুকুও পাবেন না। স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা, তাদের বেতনও বন্ধ। শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি বেশি, তাই স্কুলে ফেরত নয় বলেছে শীর্ষ আদালত। চিহ্নিত অযোগ্য না হলে শিক্ষাকর্মীরা পরীক্ষায় বসতে পারবেন। একই জায়গায় উনি দুই রকম মনোভাব পোষণ করবে। সম্পূর্ণ একটা দ্বিচারিতা এবং রায়টা মেনে নেওয়া যাচ্ছে না। এবং যারা চিহ্নিত অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী, তাদের একটুও রেহাই দেয়নি সুপ্রিম কোর্ট। 12% হারে সুদ সমেত বেতন ফেরাতেই হবে চিহ্নিত অযোগ্যদের। চিহ্নিত অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা 6,276। 6 সপ্তাহের মধ্যে হাইকোর্ট বেতন ফেরানোর নির্দেশ দিয়েছিল। বেতন ফেরানোর দায়িত্ব জেলা শাসকদের দিয়েছিল হাইকোর্ট। যেহেতু হাইকোর্টের রায় বলবৎ, সেহেতু বেতন ফেরানোর জন্য বাকি আর 4 সপ্তাহ। ইতিমধ্যেই হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। অযোগ্যদের বেতন ফেরানোর প্রক্রিয়া শুরুই হয়নি, এই দাবি করে মামলা দায়ের করেছেন সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায়। যারা আপাতত প্রমাণিত টেন্টেড, তাদেরকে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যে এদের টাকা ফেরত দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট সেই যে রায় তাকে বহাল রেখেছিল। সে টাকা তারা ফেরত দেয়নি, এবং টাকা ফেরত নেওয়ার যে কোনো ব্যবস্থা, চেষ্টা কোনো রাজ্য সরকারের কেউ করেনি। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি। রাজ্যকে কি কড়া নির্দেশ দেবে হাইকোর্ট? দেখুন, 16টা স্কুলের দুর্দশা তুলে ধরেছিল মধ্যশিক্ষা পর্ষদ। বলেছিল চাকরি বাতিল হলে শিক্ষক ছাত্র যে অনুপাতটা 58:1 হয়ে যাবে, অর্থাৎ 58 জন ছাত্র পিছু 1 জন করে শিক্ষক। যেখানে আদর্শ অনুপাত কত হওয়া উচিত? 30 জন পড়ুয়া পিছু 1 জন শিক্ষক বা শিক্ষিকা। পর্ষদের এই আবেদনেই আপাতত চিরে ভিজেছে। কেউ খেয়াল করেননি যে আদর্শ যেটা হওয়া উচিত সেটার থেকে বর্তমানে মানে এদের চাকরি যদি না যেত তাহলেও যে অবস্থাটা থাকতো, অর্থাৎ অন্তত 52 জন ছাত্রছাত্রী পিছু 1 জন করে টিচার, ওই 30 জন প্রতি 1 জন টিচার থাকার বদলে, সেটা যে যথেষ্ট খারাপ এটা নিয়ে আর কেউ ভাবছেন না। ওই নাই মামাতে কানা মামাই ভালো, এখন এরকম পরিস্থিতি, জানেন তো। এই পরিস্থিতি যে পর্ষদের এই আবেদনেই আপাতত মনটা ভিজেছে সুপ্রিম কোর্টের। প্রথমত শিক্ষক শিক্ষিকারা ডিসেম্বর পর্যন্ত আপাতত সময় পাচ্ছেন, চাকরি থাকছে, বেতনও পাবেন। কিন্তু এখানেই তো গণ্ডগোলটা, ওই ডিসেম্বর পর্যন্তই তো যাবো তো কিছু, তারপরে তো ফুল স্টপ। তারপর তাদের চাকরি থাকবে এরকম তো গ্যারান্টি নেই। তার কারণ সুপ্রিম কোর্ট আগের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ দেয়নি, বদলই করেনি, এবং বলে দিয়েছে 31শে মের মধ্যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, এবং নির্দেশ না মানলে রাজ্যকে জরিমানা করা হবে। এবং সেক্ষেত্রে রাজ্য যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে না পারে, তাহলে 31শে ডিসেম্বরের যে সময়টা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটাও বলবৎ হবে না। অর্থাৎ রাজ্যের জন্য তো কঠিন চ্যালেঞ্জ। রাজ্যকে 31শে মের মধ্যে নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞাপন দিতেই হবে, এবং যাদের চাকরি ডিসেম্বর পর্যন্ত থাকলো তাদের আবার ওই চাকরি করার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে।
এবার দ্বিতীয়ত, যারা দাগি বলে চিহ্নিত সেই 6276 জনের কাছ থেকে আগের নির্দেশ মতো বেতন ফেরত নিতে হবে, সেটা না হলে আদালতের কাছে আবার মুখ পুড়বে রাজ্য সরকারের। অর্থাৎ কোনো দিক থেকেই সুপ্রিম কোর্টের আজকের নির্দেশটাকে রাজ্যের জন্য রেহাই বা তৃণমূল কংগ্রেসের জন্য রাজনৈতিক জয় বলে ভাবা যাচ্ছে না। কারণ যা হওয়ার কথা ছিল তাই তো হবে। চাকরি তো বাতিলই হবে, প্যানেল বাতিল হবে, নতুন করে নিয়োগ হবে। তবে এই যে ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া গেল কিছু শিক্ষক শিক্ষিকা স্কুলে যেতে পারবেন, এই অনুমতি পরিষদ আদায় করতে পারায় সেটাকে আপাতত হয়তো তারা স্বস্তি বলেও বা জয় বলেও দাবি করতে পারবে। কারণ রাজনৈতিক দলগুলো তো এভাবেই দাবি করে থাকে। একটা আপাতত স্বস্তি, ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি, টিচাররাও মাইনে পাবেন যথাসময়। এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। কে পেল স্বস্তি? জান গিয়ে জিজ্ঞেস করুন মাস্টার সাহেব দিদিমণিরা সত্যিকারের স্বস্তি পেল? কোনো রকম স্বস্তি এটা নয়, কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আমার প্রিয় স্কুলে যেতে পারবো, আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে যেতে পারবো। তারপরে আমি তাহলে কি করব? যেমন করে একটা গুরুতর অসুস্থ রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে কয়েকদিনের জন্য বাঁচিয়ে রাখা হয়, সেই রকম অবস্থা আমাদের। ডুবন্ত একজন হয়তো সাঁতারু, সে একটু কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াতে পারল, তার বেশি নয়। ইতিবাচক হওয়ার, আশাবাদী হওয়ার কারণ আছে, পরিসর আছে, অবকাশ আছে। আজকে সেই ইতিবাচকতার একটা প্রথম পদক্ষেপ আমরা অস্ফুট হলেও দেখতে পাচ্ছি। পরীক্ষা করাবে কারা? দুর্নীতিগ্রস্ত এসএসসি। আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে, সে সুযোগ উচ্চতর আদালত করে দিলেন। আগে চাকরি বিক্রি করেছে, এবারে প্রশ্ন বিক্রি করবে। এবং মিনিমাম 500-700 কোটি টাকা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে যে বিধানসভার ভোট, তার আগে তৃণমূল কংগ্রেস তুলবে। শুনলেন তো ওই চাকরি হারারা কি বলছেন? বলছেন যে রোগীকে আপাতত ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, আর সেটাকেই বলা হচ্ছে বেঁচে থাকা। তার থেকেও বড় কথা, সেটাকেই রোগের নিরাময় বলে ভাবছেন শিক্ষামন্ত্রী। আসলে যে আম আর ছাল আজকের পর দুটোই গেছে, সেটা হয়তো কেউ মুখ ফুটে স্বীকার করতে পারছেন না। এটা কিন্তু যারা রাজনীতি করেন তাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। সব চলে গেছে, খড়কুটো আঁকড়ে ধরা যাবে কিনা সন্দেহ। এই অবস্থাতেও তারা কখনো নিরাশ হন না, কারণ তারা জানেন কোনো না কোনো সময় একটা দরজা যদি বন্ধ হয় তাহলে হয়তো আরেকটা দরজা খুলে যেতে পারে। কোনো কিছুই আলটিমেট নয়। এই ধরুন না দিলীপ ঘোষের কথা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, এতদিন ব্যাচেলার ছিলেন, এবার ঠিক করেছেন বিয়ে করবেন। তাকে আমাদের তরফ থেকে, TV9 বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। পাত্রী তারই দলের সহকর্মী। এবার এতদিন পর এই 61 বছর বয়সে কেন বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? এটার প্রশ্ন করার জাস্ট কোনো মানে হয় না। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করি। আমরা তাদের সুখী দাম্পত্য জীবন সেটাই কামনা করছি। দুটো জিনিস শুধু মনে হলো, দেখুন বিবাহ করে ফেলা মানে, বিয়ে করে ফেলা মানে দিলীপ ঘোষ তাহলে কি কোথাও গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে প্রচারক ছিলেন সেই জায়গাটায় আর ফিরতে চাইছেন না? 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে এই সদ্য আগামী কিছুদিনের মধ্যে যে রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন হবে, সেখানে তার সম্ভাবনা নেই বলে কি কোথাও গিয়ে মনে করছেন দিলীপ ঘোষ? কারণ একটা বড় দায়িত্ব তো সেটা, তার আগে আরেকটা দায়িত্ব হতে পারে, অসুবিধে কিছু নেই, কিন্তু জাস্ট ওই কার্যকারণ সম্পর্কগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা আর কি। দেখুন 20 তারিখ থেকে জাতীয় সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন নেওয়া শুরু করবে কেন্দ্রীয় বিজেপি। এবার তার আগে এই নিয়ম অনুযায়ী সব রাজ্য সভাপতির নাম ফাইনাল করে দেবে। তাহলে কি আপাতত যে রদবদলের খবর আছে তাতে বাংলা নেই? অর্থাৎ তার মানে সুকান্ত মজুমদারই কি আপাতত রাজ্য সভাপতি থেকে যাচ্ছে? যাক, দিল্লি কা লাড্ডু আসুক কি না আসুক, দিলীপ ঘোষ দিল্লি কা লাড্ডু যে খেতে চলেছে, এটাই একটা বিরাট ব্যাপার। ওই বললাম, আমাদের তরফ থেকে তাকে অনেক শুভেচ্ছা রইল।